মর্নিং গাইস, আজকে সোমবার ফেরত যেতে হবে। তো এখন ব্রেকফাস্ট করব আর একটুখানি এখান থেকে যাব দীঘা। দীঘাতে কোথায় কোথায় যাব সেগুলো তোমাদের দেখাবো। এখন জাস্ট এখানে ব্রেকফাস্টটা করবো আর বেরোবো। কি আছে চলো আজকে দেখা যাক। কালকের মতো বাটার আর জ্যাম, কলা, তরমুজ, ছোটো ছোটো কিছু টোস্ট আছে মনে হয়, ও ফ্রুট ব্রেড, ফ্রুট স্যালাড, ব্রেড, পুরি, তরকারি আর পোহা এই আছে। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, আর এখন শুধু কোকোর খাবারটা দেবে রঞ্জন প্যাক করে, ওটা নিয়ে বেরিয়ে যাব। আর কিছু করার নেই, প্যাকিং হয়ে গেছে, সব গাড়িতেও লাগেজ তোলা হয়ে গেছে। এখানে আম হয়েছে দেখো, পুরো নিচে ঝুলছে, মানে এইটা হচ্ছে আমের হাইট, তলা অবধি, এইখানে অবধি আম খেতে দিয়েছি। 10:15 বাজে, ফাইনালি বেরোচ্ছি এখন সানা থেকে। এরকম মজা করলে দুদিন, হ্যাঁ মা কাকু তুমি কেমন মজা করলে? খুব ভালো। এটা হচ্ছে পুলটা, প্রত্যেকবার 3 দিনই পুলে লাফালাফি করি আসা থেকে যাওয়া অবধি, এবার শুধু একদিনই হলো। একদিনই 3 দিন একটা করে নিই। আমরা এখন মেরিন ড্রাইভ দিয়ে যাব। তাজপুর আর মন্দারমণির মধ্যে শুধু একটা ছোট্ট জলের ফারাক, আর কিছুই না। কলকাতার দিক হচ্ছে এইটা, আর আমরা এদিকটা দিয়ে যাব তাজপুর হয়ে। এটা নতুন করেছে এদিকের রাস্তাটা। আমি একবার শীতকালে এসেছিলাম, তখন এদিক দিয়ে এসেছিলাম, তাজপুর হয়ে মন্দারমণিতে ঢুকেছিলাম। সামনে থেকে একটা রাইট টার্ন নিতে হবে, দিয়ে বাদিকে ঘুরলে একটা ব্রিজ আসবে, ব্রিজটা ক্রস করলেই তাজপুর। এই রাইট টার্নটা, এখান থেকে সামনে গিয়ে লেফট গেলেই ব্রিজ আসবে একটা। এই যে ব্রিজটা, এই ব্রিজটা ক্রস করলেই ওপারটা তাজপুর। আগে 1 বছর হয়েছে, 1 বছরও হয়নি। তাজপুর, শঙ্করপুর লেফট। এই যে বিচটা এই সাইডে দেখা যাচ্ছে, ডান দিকটা চলে যাচ্ছে মেন রোডের দিকে। ডিসেম্বরে এসেছিলাম, তখনও এই রাস্তাটা এরকম খারাপ ছিল, এখনো একই আছে। এই তাজপুরে ঢোকার এই রাস্তাটার সত্যি খুব খারাপ অবস্থা, এটা পুরো মেন রোড অব্দি এরকমই খারাপ। ফাইনালি এসছে, শেষ হলো। আমরা এবার বাদিক যাব, নর্মাল দিঘার রাস্তা। এই বাদিকটা শঙ্করপুরের দিকে চলে যাচ্ছে। আমরা যদি তখন মেরিন ড্রাইভের রাস্তা দিয়ে আসতাম, তাহলে আমরা এখান দিয়েও বেরোতে পারতাম। এখান দিয়ে আরো সময় কম লাগতো, কিন্তু ওটা তো কাজ চলছে বলে আসতেই পারলাম না। রামনগর ক্রস করে গেছি, প্রচুর লোক দীঘা এসেছিল, কিন্তু সেটাই বলছি, সব বেরোচ্ছে দীঘা থেকে এসেছিল, এবার সব ব্যাকে, সব দীঘা থেকে ব্যাক করছে। দীঘার এন্ট্রেন্স গেট। আমরা বাইপাস দিয়ে যাব, আগে নিউ দীঘা হয়ে তারপরে এদিকে আসবো। বাইপাসে রেলওয়ে ক্রসিং, নিউ দীঘা। সব কিছুই ছিল না এক সময়, কিছুই ছিল না এগুলো। হ্যাঁ সেই বলছি, নিউ দীঘায় লোক মনে হচ্ছে গিজগিজ করছে। সোমবার দিন এত লোক, ওই 1 তারিখ ছুটি বলে মনে হয়। একটা পুলিশ দেখা গেছে যে কন্ট্রোল করছে।
মেন হচ্ছে এই যে এদের জন্যই সব জ্যাম, এদের কোনো কিছুতে কিছু যায় আসে না, একটা হর্ন মেরে ঢুকে গেল। এইটা হচ্ছে স্টেশন, সম্ভবত কোনো ট্রেন ঢুকেছে, ওর জন্যই আরো এত লোক বেরোচ্ছিল। ওই দেখো, 3 চাকাকে ওভারটেক করে বেরিয়ে আসে। এদের জন্যই বেশি জ্যামটা হয়, আরো টোটোর জন্য, অটোর থেকেও বেশি এরা এখন হিরো। সারি সারি বাস, এটাই জগন্নাথ মন্দিরের কনস্ট্রাকশন সাইট। জগন্নাথ ধাম। ওই এগুলো সবই ফাঁকা জমি ছিল এক সময়। সুরত এই রাস্তাটা দীঘা শ্মশানে যেত, এখনো মনে হয় এটাই আছে, সবই নতুন করে বানিয়েছে। এটা একটা সরু রাস্তা ছিল এক সময়। এখনো আছে ল্যারিকা। আমরা ফেরার সময় না 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 না, না না, ওদিক দিয়ে চলে যাও। ও এটাকে নিয়ে নিয়েছে, এটা কি দীঘালি ট্যুরিজম প্রপার্টি করে দিয়েছে টু। এটা ল্যারিকা হোটেল ছিল এক সময়, এখানে মাইতি কাকুর বিয়ে, মেয়ের বিয়ে হয়েছিল এটা। খেতে এসেছিলাম। আমি প্রচুর ক্রিকেট খেলেছি, টুর্নামেন্ট পর্যন্ত খেলেছি এখানে। হসপিটাল এখানকার, আর এই রাস্তাটাই যায় হচ্ছে ওদের বাড়ি, মাইতি কাকুদের বাড়ি। হ্যাঁ, এই যে না না না, কোনো লোক না, কোনো গেট না। এটা অ্যাকুরিয়াম, ওই যে মেরিন অ্যাকুরিয়াম। অ্যাকোয়ারিয়াম এখন চলছে। হ্যাঁ নিশ্চয়ই চলছে, মেনটেন্ডও আছে। এটা হচ্ছে বাদিকে দীঘা বাজার, ডান দিকে সমুদ্র, দোকানপাট। এদিকটা অনেকটা একই আছে, এটা খুব একটা চেঞ্জ হয়নি। আরে সব টুরিস্ট ঢুকছে না, বাস যেখানটা যেখানটা দাঁড়াচ্ছে সেগুলোতেই বেশি জ্যাম। সমুদ্রের ধারে যাওয়ার ওটা দেখাচ্ছি, চলো, ওটাতে দেখে কিছু আর চিনতে পারবে না। হবে তো, কি করে? সিহক, এটা বাবা দেখো এখানটাকে, দেখো এটা কি হয়ে গেছে, দেখো আরে বাবা, বাবা দেখো এই সব ছিল, এই দেখো সিগাল, সিগাল। হ্যাঁ সে আমি বলছি পাল্টে গেছে। এই দেখো এই রাস্তা ছিল এসব, তুমি দেখো কি হয়েছে। এইখানে আমরা এই সি বিচে চান করতে আসতাম, দেখো আমি বলছি দেখ, এই যে দেখো এখানে চান করতে আসতাম, মনে আছে? সব সব মনে আসছে। এই যে সি হকের পিছন দিকটা, এতদিন বাদে তো এসছি। এক সময় এগুলো কিছুই ছিল না, বহুদিন বাদে দীঘা এলাম আমরা। অ্যাকচুয়ালি এইটার পিছন দিকে ওইখানে চান করতাম, তখন এটাই একমাত্র বিচ ছিল ওই সাইডে। আর পরবর্তীকালে 2006-07 এরকম হবে, তখন এই দিকের এই বিচটা তখন ছিল, ওটা টপকে আসতে হতো এই সাইডে, এই বিচ ধরেই মোহনায় হেঁটে যাওয়া যেত। আর এখন এসব সবই রাস্তাঘাট সব বানিয়ে চেহারাই বদলে দিয়েছে। আমরা অ্যাকচুয়ালি এসছি এইখানে, এটা রানসুইক হাউস বলে, এটাই দীঘার ফার্স্ট গেস্ট হাউস বলো, যে সাহেবের বাড়ি। দেখাচ্ছি চলো, ভিতরে দেখলে বুঝতে পারবে। আগে আর কিছুই ছিল না এটা ছাড়া। এই হচ্ছে আমাদের, এটা অনেক বড় প্রপার্টি, এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের। আর আমরা এখানে এক সময় এসে প্রচুর থাকতাম, ভিতরটা ঘুরিয়ে দেখাচ্ছি চলো। বাবার বন্ধু, আমরা এক সময় দীঘাতে সেই রানসুইক হাউসে প্রচুর থেকেছি। এটা এখানের ওপরের লন, একসময় এখান থেকে পুরো সমুদ্রটা দেখা যেত। আর এদিকে এই জঙ্গলগুলোও ছিল না। এটা টোটাল 21 বিঘা জায়গা নিয়ে এই বাংলোটা অ্যাকচুয়ালি। আর ওইখানে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এখানে যে সাহেব দীঘা ডিসকভার করেছিলেন ওনারই সমাধি ওটা। দিতে একসময় প্রচুর আড্ডা মেরেছি। হ্যাঁ এগুলো সব কাজু। আর এইটাই হচ্ছে সেই সাহেবের কবর। ইনি দীঘা আবিষ্কার করেছিলেন, অনেকেই এটা জানে না। কাজু গাছ, সব কাজু হয়ে আছে।
ইনফ্যাক্ট ভর্তি কাজু ফল সব পড়ে আছে এগুলো। যেরকম কাজু ফেনির একটা গন্ধ হয়, ওরকম একটা গন্ধ পুরো, যেগুলো পচে গেছে সেগুলো থেকে ছাড়ছে। এগুলো সব কাজু, এগুলো সব কাজু ফল, ভর্তি কাজু গাছ এগুলো সব। এটা বাংলোর ভিতরটা, এটা ওপরে ওঠার সিঁড়ি। আর এরকম রুম আরো 3টে আছে। এটা ওয়াশরুম, ওয়াশরুমটাই একটা ছোটোখাটো ঘরের সাইজের। ওপরের রুমগুলো আরও গোছানো, সব ভিভিআইপিরাই এখানে আসলে থাকতো একসময়। ইনফ্যাক্ট জ্যোতি বসু আসলেও এখানেই থাকতেন, মমতা ব্যানার্জিও এসছেন। ওদিকটা কিচেন, এই সাইডে কিচেন। আর যে সাহেব এখানে আসতেন তার এটা হচ্ছে গিয়ে এরোপ্লেনের ব্লেড, কাঠের। এটা ওনারই আঁকা ছবি। উনি বিচে নামতেন প্লেনে এসে। এটা মাইতি কাকুরা এদিকের ঘরগুলোয় থাকতো। আর এটা ছিল বাপি দাদের ঘর, বাপি বাবলুর। এখানে আমাদের একটা ক্যারাম ছিল, দিন রাত ক্যারাম খেলতাম এখানে আসলে পরে। আর ছুটি কাটাতে আসতাম 10 দিনের জন্য এখানে। এই সাইডটা দিয়ে ওদিকে যাওয়া যায়, ওদিকে একটা ডরমেটারি আর 4টে রুম ছিল। আর এই সামনের এগুলো তো সব নতুন কনস্ট্রাকশন হয়েছে, এগুলো ছিল না কিছুই। এটা একটা ব্যাটারির রুম, কারণ এখানে একটা উইন্ডমিল ছিল। এটা আগে পরিষ্কার একটা মাঠ ছিল, জঙ্গল হয়ে গেছে। উইন্ডমিলের ব্যাটারিগুলো এখানে ছিল। আর এই 4টে রুম, প্রচুর গোসাপ ছিল একসময় এই জঙ্গলগুলোতে। এখানে 4টে রুম, 1 2 3 4। একটা টিউবওয়েল ছিল এখানে, এই পাঁচিলটা ছিল না। এটা ডরমেটারি। পিছনে একটা পুকুর ছিল, এই যে পুকুর। এগুলো এরকম চাতাল বাঁধানো ছিল না। আমরা এই পাঁচিল টপকে বাইরে বেরোতাম সমুদ্রে চান করতে যাওয়ার জন্য। এই পিছন দিয়ে একটা রাস্তা ছিল, গিয়ে চেয়ার লাগিয়ে পাঁচিলে উঠতাম লাফ মেরে। এটা ডরমেটারিটা। প্রচুর স্মৃতি এখানে, প্রচুর। পুরো ছোট বয়সে বছরে 2বার করে আসতাম, 10 দিন করে থাকতাম এসে। এখন এসি রুম হয়ে গেছে, এসি লাগানো, আগে সব ছিল না। সময়ের সাথে সবই বদলে গেছে, সময়ের সাথে সব কিছুই বদলে যায়। এখন তো দীঘা আসিই না, আগে কত এসেছি এক সময়। আর এখন মন্দারমণিতেই ম্যাক্সিমাম আসা হয়। এইগুলো সব নতুন কনস্ট্রাকশন, এগুলো ছিল না। আমরা এখানে ক্রিকেট খেলতাম, এখান থেকে দৌড়ে বল করা হতো। আর সম্ভবত এইখানে কোথাও একটা পাঁচিল ছিল, তার একটা পিলারকে আমরা বানাতাম হচ্ছে উইকেট দিয়ে। এখানে প্রচুর ক্রিকেট খেলা হতো। দীঘা থেকে অলরেডি বেরিয়ে গেছি, এবার আমরা দাঁড়াবো সোজা কোথাও খেতে। আর পুরোটাই বাবার জন্যই আসা হয়েছিল, আদারওয়াইজ আসা হতোই না। এখান থেকে নেব একটু তেল, পেট্রোল। সম্ভবত 2000 টাকার ভরালেই হবে। আমার হাফ ট্যাঙ্ক দেখাচ্ছে। 2000 টাকার নেওয়া হয়েছে, তাতে পুরো ফুলই হয়ে গেছে। ওরাও 2000ই নিয়েছে। বেরোনো যাক এখান থেকে। গুগল ম্যাপে 2 কিলোমিটার জ্যাম আছে বলছে সামনে। তো এখান থেকে দেখা যাচ্ছে পরপর পরপর সব গাড়ি দাঁড়িয়ে আছে, পুরো দেখা যাচ্ছে সামনে। কিসের জ্যাম কে জানে। উল্টো দিকে ট্রাফিক তো এবার এদিকে আসছে, উল্টো দিকের গাড়িগুলো এদিকে আসছে, দেখা যাক। মনে হয় সামনে একটুখানি জ্যাম ছেড়েছে, আর একটুখানি জ্যাম আছে, অর্ধেকটা চলে এসেছি। সামনে চাউলখোলা মোড়ের টার্নিংটা এখান থেকে হালকা দেখাও যাচ্ছে।
তো কিছু মানে কি বলবো, এদের ভাষা হারিয়ে ফেলার মতো হয়, এদের জন্য জ্যামগুলো আরো হয়। ইচ্ছাকৃত, তাই তো? ওদিক দিয়ে গাড়ি আসবে সেটা ভাববে না, ঢুকিয়ে দিল। এবার যখন গাড়িটা আসবে তখন কি হবে? এই যে দেখুন, এদের জন্য হয় এরকম। ও কেসটা হচ্ছে এই সব লোক মন্দারমণি থেকে টুরিস্টরা আসছে, আচ্ছা, এসে এবার এরা যাবে ও। কলকাতার দিকে, এই সব দাঁড়িয়ে আছে, এই বাসগুলো আসছে, এসে এসে এখানে দাঁড়িয়ে পড়ছে টুরিস্ট তোলার জন্য, হ্যাঁ, হ্যাঁ। এর জন্য পিছনের লোকের ভোগান্তি, আচ্ছা। এইটাই হচ্ছে মেন ব্যাপার। কোনো system এই যে এই চাউলখোলা মোড়ে সব এই দাঁড়িয়ে আছে মন্দারমণি থেকে এসছে, এই সব মন্দারমণি থেকে ফেরত যাবে। তো উঠবে কি করে এত? এই চাউলখোলা, এই যে এই কারণেই জ্যামটা, এই সব এসে দাঁড়াচ্ছে এখানে বাসগুলো টুরিস্ট তোলার জন্য, এইটাই হচ্ছে জ্যামের আসল কারণ। এত একটু গাড়িটা চালানো যাচ্ছে, দীঘা থেকে বেরোনো থেকে মনে হচ্ছে যেন দাঁড়িয়েই আছি, দীঘাতে পৌঁছানো এবং দীঘা থেকে বেরোনো দুদিকেই এক। ফাইনালি মনে হচ্ছে নড়ছে। কাথি পৌঁছে গেছি, দেখা যাক কোথায় খাওয়া যায়। অলরেডি 2:15 বাজে, 2:20। এখানে খেতে দাঁড়িয়েছি দ্য পিকে প্যালেস বলে একটা হোটেলে, আর গাড়িগুলো এখানে পার্ক করা হয়েছে। কোকো এখানেই ঘুরপাক খাচ্ছে, কোকো আর আমি এই লনে ঘুরছি হোটেলটার, বাকিরা গেছে খেতে। ভিতরে তো পেটস নিয়ে ঢোকা সম্ভব না, তাই আমি আর কোকো একটু ঘুরে বেড়াই, আর কেউ একটা খেয়ে আসলে তারপরে আমি আবার যাব। ওরা কি অর্ডার করছে সেটাও জানি না, ঋত্বিকা হয়তো ফোন করবে আমার। অর্ডার করেছে রাইস, চিকেন, ডাল, এটা কি ছিল, পনির, আর কিছু অর্ডার করা হয়েছিল। এটা বেশ সুন্দর, খাবারের কোয়ালিটিও বলছে ভালো, আমি যদিও বা খাইনি এখনো। কাঠি বাইপাসের ওপরেই পিকে প্যালেস নাম, ভালোই, খুব সুন্দর, ইন্টেরিয়ারও খুব ভালো। বাইরে থেকে আরেকবার দেখা হবে বেরোনোর সময়, তো যদি এদিকটা আসো এটাতে খেতে পারো। এটা রেস্টুরেন্টটা, তারপরে লবি। কোকোকে জল খাওয়ানো হচ্ছে আর চিকেন খাওয়ানো হচ্ছে, লোক কিছু খেতে চাইছে না। তো এখান থেকে বেরোচ্ছি, লাঞ্চ তো হয়ে গেছে, ডিনারেরও টাইম হতে চললো। এখানেই বসে বসে আমরা 4টে বাজিয়ে দিয়েছি, এদের খাবার দিতে এত টাইম লাগিয়েছে। এইটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্টটা, যেটা গেছিলাম বাথরুমে, দীপন বেরিয়ে এসছে, তারপর আমি গেছি, আর গিয়ে ভিতরে ছিটকিনিটাকে মানে ছিটকিনি বন্ধ করেছি, যেরকম ওয়াশরুমে ছিটকিনি বন্ধ হয়। এবার ওই ছিটকিনি আর খুলতে পারি না, ছিটকিনি এমন ওই আংটার মধ্যে ফেসেছে, সে 3-4 মিনিট ধরে চেষ্টাই করে যাচ্ছি, তারপর ভাবছি কি করবো, কাউকে ফোন করেও তো লাভ নেই, তো ছিটকিনি ভিতরে, এমন তো না যে লক, নিজেকেই খুলতে হবে। সে এদিক ওদিক করে সে অনেক কষ্টে তারপর সে ছিটকিনি খুলেছে। এখন দারোয়ানটা বলছে ও মাঝে মধ্যে, দাদা আমারও এরকম হয়েছে, আমিও ভিতরে আটকা পড়ে গেছি। ভিতরেই বসে থাকতে হতো যদি চিটকিনি না খুলতো। কি বাজে এক্সপিরিয়েন্স। কিছু ননসেন্স ড্রাইভারদের জন্যই জ্যাম হয় রাস্তায়, শুধু গাড়িগুলোকে ঢুকিয়ে জ্যাম করছে। মানে একটুখানি ধৈর্য নেই যে দাঁড়াবো। এই যে ও এখান দিয়ে গিয়ে রকেটের মতো চলে যাবে ওপর দিয়ে উড়ে, সব ডাব খেতে দাঁড়িয়ে পড়েছে, কেউ বাদ নেই, পেট ঠান্ডা করছে সব। যাওয়ার সময় লোকজন এদিক দিয়ে যায়, তখন সব এই সাইডে লাগায়, আর প্রত্যেকটা গাড়ি বিকেলবেলা উল্টো দিকে চলে আসে, যাতে ফেরার সময় যারা খাবে তাদের জন্য। হাওড়া থেকেই আসছে, যে ট্রেনটা দুপুরে ছাড়ে, ওটা মনে হয়। মানে 5টা বাজে, 5:30 বাজেনি এখনো, 5:25। নন্দকুমার পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি পিছনে দীপনের নতুন হাত, তো ওকে নিয়ে সবার টেনশন হচ্ছিল যে যদি অন্ধকার হয়ে যায় তাহলে পরে কি হবে। তো নন্দকুমারের পরে অন্ধকার হয়ে গেলে কোনো যায় আসে না। আমাদের যাওয়া থেকে ফেরা সবটাতেই আমরা মানে জ্যাম রাশিতে বেরিয়েছিলাম, সব জায়গায় জ্যাম। এটা মানে আগের দিনে সেই রাস্তার কাজ হচ্ছিল বলে বন্ধ ছিল, ওরকমই সামনে কোনো কাজ হচ্ছে নাকি আজকেও? এই জায়গাটাতে অ্যাকচুয়ালি সেদিনকে কাজ হওয়ার কথা ছিল, মানে যার জন্য আমাদের ওদিক দিয়ে ডাইভারশনে ঘুরিয়ে দিয়েছিল।
যখন ডিওড্রেন্ট আর শ্যাম্পুতে পাবেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এত বাজে জ্যাম, এই ওর ঘাড়ে উঠে পড়ছে, ওর ঘাড়ে উঠে পড়ছে। ও কি করছে? আমরা জ্যাম রাশিতে পড়েছি, জ্যাম রাশি। দিকে সব পিচের কাজ হচ্ছে, সেই কারণেই জ্যাম। এই ডাইভারশনটা এরপরে মনে হয় না এই সিগন্যালটার পরে আর জ্যাম আছে। ভিটামিন স্প্রে করছে, ভিটামিন স্প্রেয়ার দিয়ে। 1 ঘন্টা আরও আমাদের এদিকে নষ্ট হলো। 1 ঘন্টা না হলেও 45-40 মিনিট তো হবে। এতক্ষণে আমরা আরামসে কোলাঘাট পৌঁছে যেতাম। ও ফাইনালি জ্যামের থেকে বেরোলাম। কিছু আপদ এরকম ঢোকাবে, তাদের জন্য হবে। এটা হাজারডালি ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, পুলিশ পুলিশ লেখা, পুলিশ লেখা থাকলে সব জায়গায় যাওয়া যায়। উল্টো দিকে ট্রাফিকটা আমরা প্রায় জ্যাম ছাড়ার পরে 2 কিলোমিটার চলে এলাম হবে। এদিকে এখনো আছে, মানে এটা 4-5 কিলোমিটার লম্বা জ্যাম হবে। মেচেদা ঢুকেছি ফাইনালি। কোলাঘাটে ফুড এক্সপ্রেসে দাঁড়াবো। এখানেও আমি নিয়ে খুলেছে, তার মানে আর কদিন পরে দেখবো পাখিরাও খুলে ফেলেছে। আরসালান, এটাতে ঢুকবো চা খেতে। লাইন সেটা পাঞ্জাবে দাঁড়ানোরই জায়গা নেই। ইনফ্যাক্ট ফুড এক্সপ্রেস যেটা ছিল, এক্সপ্রেস ধাবা, ওটাতেও তাই, প্রচুর ভিড়। আমরা ওখানে অর্ডার দিয়ে চা আলটিমেটলি খাওয়ার হলো না, অন্য কোনো ছোটো দোকানেই দাঁড়াতে হবে। দেখি ব্রিজটা টপকে কোথাও দাঁড়াবো। তো সব অদলা বদলি হয়েছে। পিউ আমার গাড়িতে চলে এসছে আর ঋত্বিকা আর কোকো, কারণ আমরা পিউকে নামাতে যাব বাটানগর, আর দীপন বাবা মাকে আর ঋত্বিকার বাবা মাকে নিয়ে ব্যারাকপুর চলে যাবে আগে, আর আমরা বাটানগরে পিউকে নামিয়ে ব্যারাকপুরে আসবো। জানি না কার মুখ দেখে গেছিলাম আর কার মুখ দেখে আসছি। যাওয়া থেকে আসা অবধি এটা যে কত নম্বর জ্যাম। দীঘা মন্দারমণিতে এতবার এসছি গেছি, কোনোবার এত জ্যাম আমি দেখিনি কোথাও। এখনো লোকজন আছে যারা টোলে পয়সা দেয়, ফাস্ট্যাগ নেই এদের। সব গাড়ি বেরিয়ে যাচ্ছে, এ পয়সা দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এও তো আরে একটা পয়সা দেবে তার জন্য গুনছে, এই করছে। চ হয়েছে অনেক। ফাস্ট্যাগ লাগাতে লোকের কি হয় কে জানে। কোকো খুব রেস্টলেস হয়ে পড়েছে, তাই আমরা কোকোকে ওই গাড়িতে শিফট করে ঋত্বিকার বাবাকে এই গাড়িতে নিয়ে নেবো, কারণ কোকো আর থাকতে চাইছে না, কুই 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 করছে। ও অ্যাটলিস্ট আগে বাড়ি গেলে একটা শান্তি হবে আমাদের যে পৌঁছেছে। ফাইনালি কোকো ওই গাড়িতে উঠে গেছে, কাকু শুধু চলে এসছে, কারণ কাকিমা তাহলে বাড়িতে গিয়ে অ্যাটলিস্ট নিজের কাজগুলো করে নিতে পারবে। কোকোকে নিয়ে রাত 12টায় পৌঁছালে না, ও শেষ হয়ে যাবে বাবা, ও পারছে না। আর আমি ওর কন্টিনিউয়াস কুই 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 করেই যাচ্ছে। তারপরে কুই ঠই করতে আরম্ভ করলে না ওর শরীর প্রচন্ড খারাপ হয়ে যায়। কাকিমাও পাচ্ছে ওরা সোজা বেরিয়ে গেছে, আমরা বাদিকে চলে যাব, আমরা সেকেন্ড ব্রিজের দিকে যাব। স্ট্রেট বেরিয়ে গেছে। এই সিগন্যালটা পুরো লটারির টিকিটের মতো, যখন যার যেটা লাগে। যে মুখ দেখে আজকে উঠেছিলাম কে জানে। বাদিক দিয়ে সব গাড়ি কি সুন্দর বেরিয়ে যাচ্ছে,
আর আমরা এখানে 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। পেয়ে গিয়ে স্টার্টটা অফ করলাম, সিগন্যালটা তখন দিল। ফাইনালি হাওড়া ব্রিজটা কি সুন্দর সেকেন্ড লাগছে। ব্রিজ। হাওড়া ব্রিজটা কি সুন্দর লাগছে। বাটানগর ফ্লাইওভারে উঠে গেছি। এখান থেকে পৌঁছতে বাটানগর হার্ডলি 5 মিনিট লাগে। আমরা ভিতরে আসতে হবে না। পৌঁছে গেছি। পিউকে নামানো হয়ে গেছে, এবার ব্যারাকপুর ঢুকতে পারলে বাঁচি। প্রচন্ড টায়ার্ড লাগছে। ফাইনালি ব্যারাকপুর পৌঁছলাম। ব্যারাকপুর চিড়িয়ামোড় চলে এসেছি। তো ঘুম পাচ্ছে আর তাকাতে পারছি না, কতক্ষণে বাড়ি এখন ঢুকবো সেটাই হচ্ছে ব্যাপার। বাড়িতে জাস্ট ঢুকে খেয়ে ঘুমোতে পারলে বাঁচি, চোখ লেগে আসছে ঘুমে। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি।